বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ভার্চুয়াল ক্লাসে রাজধানী আইডিয়াল কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে জানাই রমজানুল মুবারক। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং রমজানের পবিত্রতা রক্ষা করতেছো। আশা করি তোমরা বিগত যে ক্লাসগুলো আমি করেছি এই চলমান অধ্যায়ের উপর ব্যবসা শিক্ষা শাখার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সকলের উদ্দেশ্যে কিন্তু বলতেছি, ব্যাংক সমন্বয় বিবরণী সম্মিলিত বোর্ড অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে অঙ্কগুলো করেছি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে সবগুলো ক্লাস কিন্তু আমি লাইভে নিয়েছি। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর ম্যাক্সিমাম ক্লাসে অনেকে অনুপস্থিত ছিল, আবার দুই একজন আসছো, এরকম রেকর্ড ছিল। আর ফার্স্ট ইয়ারের অনেকে ছিলে, আবার অনেকে আসো নাই। যাই হোক, যারা ক্লাসগুলো করো নাই, তোমরা যে ক্লাসগুলো করেছি কী করিয়েছিলাম তোমরা তোমাদের সহপাঠীর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে। তারপরে যদি সমস্যা হয় আমি তো আসি, ইনশাল্লাহ সমাধান দিব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী, যে অঙ্কগুলো আমরা বিগত দিন করতেছি ওই চ্যাপ্টারের একটা অঙ্কই আজকে করব। তবে অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক সমন্বয় বিবরণী সম্মিলিত বোর্ড 2018। সম্মিলিত বোর্ড বলতে আমরা কী বলছি? সকল বোর্ড অথবা 5টা 4টা বোর্ড এরকমও হতে পারে। তাহলে প্রশ্ন নম্বর 6, পৃষ্ঠা নম্বর 1123 পৃষ্ঠা। তোমরা তোমাদের বইয়ে 1123 পৃষ্ঠা কিংবা কারো বইয়ে 22 পৃষ্ঠা বা 24 পৃষ্ঠা হতে পারে, দেখে নিবা। কিন্তু সম্মিলিত বোর্ড 2018-তে আসবা, এসে 6 নম্বর অঙ্কটা, প্রশ্নের 6 নম্বর আমরা বোর্ড প্রশ্নে দেখতে পাবো। সম্মিলিত বোর্ড 2018-তে 2টি অঙ্ক আসছে। তো সেই ক্ষেত্রে আমরা 2টি অঙ্ক কীভাবে ফাইন্ড আউট করবো? অঙ্কের শিরোনাম দেখে ফাইন্ড আউট করবো কোন অঙ্কটা করতে যাচ্ছি। আমি 2টি অঙ্কে তোমাদেরকে সমাধান করে দেবো, কেননা 2টা অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমরা অঙ্কগুলো যে অঙ্কটা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে অঙ্কটা সম্মিলিত বোর্ড 2018 পৃষ্ঠা নম্বর 1123 পৃষ্ঠা, অঙ্ক নম্বর 6। এই অঙ্কটা ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 4টি বোর্ডের মধ্যে 2018 সালে আসছে। এই জন্য অঙ্কটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইন্টার পরীক্ষার্থী, সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং একাদশ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ, উভয়ের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা নিচ্ছি আমি। দেখো, অঙ্কটা শিরোনামটা হচ্ছে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমীহ রহমানের তথ্যাবলী। অঙ্কের শিরোনাম কি? সমীহ রহমানের তথ্যাবলী পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। তাহলে অঙ্কের শিরোনামটা হচ্ছে সমীহ রহমান। পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে 44,400 টাকা। 3,000 টাকার একটি প্রাপ্য বিল 2,400 টাকা বাট্টা করা হয়েছে। মেয়াদ শেষে বিলটি প্রত্যাখ্যান হয়েছে, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেখানো হয়নি। সমীহ রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকে এত টাকা উত্তোলন করেছে, যা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। ব্যাংক কর্তৃক 6,600 টাকা এবং একখানা বিলের বিপরীতে এত টাকা অর্থাৎ 6,000 টাকা আদায় করা হয়েছে। উক্ত বিলের অর্থ সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। ব্যাংক মঞ্জুরিত সুদ 1,000 টাকা এবং ব্যাংক কর্তনকৃত ধার্য ব্যাংক চার্জ 1,000 টাকা। একজন পাওনাদার 6,000 টাকা পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে 6,000 টাকা, নগদানভুক্ত হয়নি। এখন আমাকে ক নম্বরে কী বলেছে? আমরা লেনদেনগুলো একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছি অঙ্কটার মধ্যে। বিগত দিনে কিন্তু আরও সহজ অঙ্ক করেছি, কিন্তু এই জন্য আজকে একটু ভিন্ন রকম অঙ্কের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি, আমরা সহজে উপস্থাপন করব। দেখো, প্রথমে কি বলেছে? বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে। বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ কত টাকা ব্যয় হয়েছে। আমরা হোয়াইট বোর্ডে লিখি, আমার সাথে তোমরা এখন করো। বিল আদায় এবং বাট্টাকরণ বাবদ কত টাকা ব্যয় হয়েছে। আমরা ক নম্বর লিখতে যাচ্ছি, এটা হচ্ছে 6-এর ক। বিল আদায় ও বাট্টাকরণ বাবদ ব্যয় হয়েছে, যে পরিমাণ ব্যয় হয়েছে। এখানে আমাকে কলাম করতে হবে, বিষয়টা এমন বাধ্যবাধকতা নেই। আমি সৌন্দর্যের সুবিধার্থে একটু কলাম করে দিলাম। তারিখ বিবরণ অর্থাৎ বিবরণ টাকা এরকমভাবে লিখলেই হবে। তাহলে প্রশ্নে আমাকে কি বলেছে?
বিল আদায়করণ, বিল আদায় ও বাট্টাকরণ, বিল আদায় করতে যে ব্যয় হয়েছে এবং বাট্টাকরণে যে ব্যয় হয়েছে তাদের পরিমাণ নির্ণয় করো। আমি দেখতে পাচ্ছি, দেখো আমার সাথে অঙ্কটা এখন করো, পরবর্তী সমস্যা হলে তো আমি আসি। লেখা আছে 2 নম্বরে 3000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকা বাট্টাকরণ করা হয়েছে। তাহলে এখানে বাট্টাকরণ বাবদ ব্যয় হয়েছে কত? 3000 বিয়োগ 2400। আবারও বলে নিচ্ছি, দেখো 3000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকা বাট্টাকরণ করা হয়েছে। তাহলে এখানে বাট্টা বাবদ ব্যয় কত? 3000 বিয়োগ 4000, 3000 বিয়োগ 2400। তাহলে বাট্টা এখানে কি লিখব? বাট্টা লিখব 3000 বিয়োগ 2400 ইকুয়াল টু 600 টাকা। দেখো বুঝতে পারছো কিনা, বিল বাট্টা এবং বিল আদায় এবং বাট্টাকরণ। তাহলে 3400 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকা কী করা হয়েছে? বাট্টা করা হয়েছে। তাহলে বাট্টা বাবদ এখানে ব্যয় কত? 600 টাকা। এরপরে আসতেছি, দেখো আদায় খরচ। এখানে আদায় খরচ কোনটার মধ্যে আছে আমাকে একটু দেখে নিতে হবে, কোন লেনদেনটার মধ্যে আছে? 5 নম্বর লেনদেনে ব্যাংক কর্তৃক 6600 টাকার একখানা বিলের বিপরীতে 6000 টাকা আদায় করেছে। তাহলে ব্যাংক কর্তৃক 6600 টাকার একটি বিল, যার বিপরীতে সে আদায় করেছে কত? 6000 টাকা। এখানে আদায় বাবদ কত টাকা খরচ হয়েছে? 6600 মাইনাস 6000। আশা করি বুঝতে পেরেছ। 6600 টাকা মাইনাস 6000 টাকা, এই হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে 2 নম্বর লেনদেন, এটা হচ্ছে 5 নম্বর লেনদেন। আমরা লেনদেন নম্বরগুলো লিখিয়ে দিব, তাতে কোনো ভুল হবে না। আর কোনো কিছু লেনদেন আমাদের নেই, এটুকুই আমরা কি করব? ক নম্বরের জন্য এতটুকু করব। প্রিয় শিক্ষার্থী, যদি সমস্যা হয় আমাকে কিন্তু লাইভ ক্লাসে বলবে। এখানে বলছে বাট্টা বাবদ কত টাকা গেছে? 3000 টাকার বিল 2400 টাকা বাট্টাকরণ করা হয়েছে। তাহলে পার্থক্যটা হচ্ছে বাট্টা বাবদ খরচ। আর আদায় করেছে কত টাকা? ব্যাংক 6600 টাকার মধ্যে আদায় করতে সক্ষম হয়েছে 6000 টাকা। তাহলে এখানে আদায় বাবদ খরচ হয়েছে 600 টাকা। এই হচ্ছে মোট কত? 1200 টাকা। এবার আসি খ নম্বরে। খ নম্বরে কী বলেছে দেখো, খ নম্বরে বলেছে আমাদের যে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। খ নম্বরে কি বলেছে? ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা লিখব সমীহ রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী। সমীহ রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী। 31শে ডিসেম্বর 2017। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টাকার কলাম করব 2টা এবং বিবরণের জন্য একটা কলাম করব, তাতে আমাদের হয়ে যাবে। দেখো একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমাদের হয়ে যাবে। বিবরণ, কারণ এই অধ্যায়ের উপর অনেকগুলো ক্লাস আমি নিয়েছি, যারা ক্লাসগুলো করেছো তাদের জন্য খুবই সহজ। এখানে একটা ফরম্যাট আমি তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম এবং প্রত্যেকটা ফরম্যাটের প্রত্যেকটা লেনদেন, ব্যাংক সম্পর্কিত লেনদেন আমি আলোচনা করেছি। ব্যাংক সমন্বয় বিবরণী করার পূর্বে পরপর 3টি ক্লাস শুধু ব্যাংক সম্পর্কিত লেনদেনগুলোর আলোচনাই করেছিলাম। এরপর আমরা অঙ্কের গাণিতিক সমস্যায় আসছি। আজকেও এই সমস্যাগুলো যখন সমাধান করব ব্যাংক সমন্বয় বিবরণী, আমি প্রত্যেকটা লেনদেন একটু সংক্ষেপে কথা বলে যাব। সেই ক্ষেত্রে তোমরা একটু মনোযোগী থাকলে তোমাদেরই সুবিধা হবে। দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই কথাটা আমরা প্রথম লেকচারে আলোচনা করেছি। পাস বই একটা বিকল্প নাম হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এখানে পাস বই লিখে আছে, আমরা জানি শব্দটা ব্যাংক বিবরণীও লিখতে পারি, অর্থাৎ ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আর পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত একই কথা। তাহলে আমরা এখানে কি লিখব? প্রথমে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা আছে? 44,400 টাকা। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত? 44,400 টাকা। এবার
যোগের কয়েকটা আইটেম আছে এবং বিয়োগের কয়েকটা আইটেম থাকতে পারে। আমরা এখানে টোটাল লেনদেন কয়টা দেখতে পাচ্ছি? 8টা লেনদেন দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স, প্রারম্ভিকটা লিখিয়ে ফেলছি, আর 7টি লেনদেন আছে। ওই 7টি লেনদেন থেকে কিছু লেনদেন প্লাস হবে, কিছু লেনদেন মাইনাস হবে। এখন প্লাস মাইনাসটা হচ্ছে মূল আলোচনার বিষয়। কোন লেনদেনগুলো প্লাস হবে, কোন লেনদেনগুলো মাইনাস হবে, ওইটা হচ্ছে এই অঙ্কের মূল আলোচ্য বিষয়। আমি ব্যাংক সমন্বয় বিবরণী করার পূর্বে আবারও বলে নিচ্ছি, লেনদেনগুলো স্পেসিফিক আলোচনা করেছি এবং ওই লেনদেনগুলো কীভাবে প্লাস মাইনাস হবে, কীভাবে থাকলে প্লাস মাইনাস করতে হবে মনে রাখতে হবে। আমি উদ্বৃত্তগুলোর কথা আবার বলে নিচ্ছি। পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা পাস বইতে আছে না, পাস বই। তাহলে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তার একটা বিকল্প নাম হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এটার আরেকটা বিকল্প নাম কি? পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। নামগুলো আমরা জানি। ঠিক তদ্রূপ এই দুইটার পরবর্তী বিকল্প আরও একটা ব্যালেন্স আছে, যেমন বলা থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। আমরা যে ফরম্যাটটা পড়েছি, এই ফরম্যাটে যে লেনদেনগুলো যোগ হয় যোগে লিখি, যে লেনদেনগুলো বিয়োগ হয় বিয়োগে লিখি। প্রথম ফরম্যাটটা ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি দেওয়া থাকে, কিছু লেনদেন যোগ করেছি, কিছু লেনদেন বিয়োগ করেছি। এখন নগদান বই না দিয়ে এটা কী দেওয়া আছে? পাস বই মোতাবেক দেওয়া আছে বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা নগদান বই যে লেনদেনগুলো যোগ করেছিলাম, এই লেনদেনগুলো এখানে বিয়োগ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ আবার একটু মনোযোগ দিয়ে শোনো। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের মধ্যে যে লেনদেনগুলো আমরা যোগ করেছি, এই লেনদেনগুলো পাস বইয়ের মধ্যে এসে বিয়োগ করতে হবে। আর যে লেনদেনগুলো নগদান বইয়ে যোগ করেছি, বিয়োগ করেছিলাম, সেগুলো এখানে যোগ করতে হবে। এটা হবে বিয়োগের, এখানে তো পাস হবে না, এখানে হবে বিয়োগ। শিক্ষার্থীবৃন্দ আবারও একটু কথা বলে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি দেওয়া থাকে, আমরা যে ফরম্যাটটা তোমাকে বাসায় পড়তে বলেছিলাম এবং আলোচনা করেছি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত যদি দেওয়া থাকে, সেখানে যে লেনদেনগুলো আমরা যোগ এবং বিয়োগ করেছি, কিন্তু পাস বইয়ের মোতাবেক যখন আমরা অঙ্কটা উদ্বৃত্তটা দিয়ে শুরু করব, তাহলে ওইটার বিপরীত এখানে হবে। ওইখানে যেগুলো যোগ করেছি এখানে এই লেনদেনগুলো বিয়োগ করব, আর ওইখানে যেগুলো যোগ করেছি এখানে বিয়োগ করব। বিয়োগেরগুলো যোগ করব, যোগেরগুলো বিয়োগ করব। এবার আসি অঙ্কের মধ্যে। দেখো প্রথমে 2 নম্বর লেনদেনটা কী দিয়েছে? 3000 টাকার একটি প্রাপ্য বিল 2400 টাকা বাট্টাকরণ করা হয়েছে এবং মেয়াদ শেষে বিলটি প্রত্যাখ্যান হলো, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে সেখানে এটা বিয়োগ ছিল, এখন কি করতে হবে? যোগ করতে হবে। এখানে আমরা কি লিখব? প্রাপ্য বিল প্রত্যাখ্যান। প্রত্যাখ্যানে আরেকটি বিকল্প নাম হচ্ছে ফেরত। এটা হচ্ছে 2 নম্বর লেনদেন। আমরা এখানে 2 নম্বর সামনে লিখতে পারি, পিছনেও লিখতে পারি। কত টাকা হবে? 2400 টাকা। 2400 টাকার অর্থাৎ 3000 টাকার প্রাপ্য বিলটা কত টাকা করা হয়েছে? 2400 টাকা। তাহলে খরচ বাবদ গেছে এখানে কত? 600 টাকা। তাহলে আমি এখানে লিখবো কত? 3000 টাকা। শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দিয়ে শোনো, কি বলতে চাচ্ছি। 3000 টাকার একটি বিল 2400 টাকা বাট্টাকরণ করা হয়েছে, কিন্তু বিলটি প্রত্যাখ্যান হয়েছিল, যা নগদান বইতে লেখা হয়নি। পূর্বে সেটা বিয়োগ করেছিলাম, এখন সেটা কি হবে? যোগ হবে। সমীউর রহমান ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 3000 টাকা উত্তোলন করেছেন, যা নগদানভুক্ত হয়নি। সমীউর রহমান ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছেন, কিন্তু নগদান বই লিপা হয়নি। তাহলে পূর্বে এটা কি করেছিলাম? উত্তোলন করলে যোগ করেছিলাম, বিয়োগ করেছিলাম। এখন কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ এখন যোগ করে দিতে হবে। এটা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এটা আর একটু উপরে লিখতে হবে। কত টাকা লিপিবদ্ধ হয়নি? স্পষ্ট এখানে লেখা আছে, সমীউর রহমান 3000 টাকা উত্তোলন করেছেন, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তাহলে এখানে হবে 3000 টাকা। তারপরে লেনদেনটাতে আসি, লেখা আছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি।
চেক কাটা বা চেক ইস্যু করা কিংবা পাওনাদারকে পরিশোধ এগুলো একই অর্থে ব্যবহার করা হয়। তাহলে চেক যখন কাটা হয়েছে ব্যাংক হিসাব ক্রেডিট করেছি, কিন্তু এটা কি করা হয়েছে, নগদান বইতে বিল ভাঙানো হয়নি। যেহেতু ভাঙানো হয়নি, পূর্বে সেটা প্লাস ছিল, এখন সেটা কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। এটা গেছে 2 নম্বর লেনদেন, এটা গেছে 3 নম্বর লেনদেন, আর এখানে লেখার দরকার নেই। এটা আসবে 4 নম্বর লেনদেন। চেক কাটা হয়েছে, কিন্তু ভাঙানো হয়নি। কত টাকা চেক কাটা হয়েছে, ভাঙানো হয়নি। 5 নম্বর লেনদেনটা হচ্ছে 5 নম্বর না, এটা হচ্ছে 4 নম্বর লেনদেন। 4 নম্বরে তুই লিখছি, আমি ভুলিকে আবার মুছে ফেলছি। হ্যাঁ, 4 নম্বর লেনদেনটা হচ্ছে চেক কাটা হয়েছে 11,400 টাকা। তারপরে আসি 5 নম্বর, ব্যাংক কর্তৃক 6,600 টাকা একটি বিলের বিপরীতে 6,000 টাকা আদায় করেছে, কিন্তু সম্পূর্ণ বিল সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত লিপা হয়েছে। তাহলে এখানে আমরা কি করব, আদায় খরচটা লিখব। দেখো একটু মনোযোগ দিয়ে শোনো কি বলতে যাচ্ছি। ব্যাংক কর্তৃক 6,600 টাকার একটি বিলের বিপরীতে 6,000 টাকা আদায় করা হয়েছে। আদায় করেছে কত, 6,000 টাকা, কিন্তু সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে। তাহলে সম্পূর্ণ মূল্য যেহেতু নগদানভুক্ত হয়েছে, এখানে আদায় খরচটা অতিরিক্ত লেখা হয়েছিল। আদায় খরচটা কি অতিরিক্ত লেখা হয়েছিল, আদায় খরচটা এটা ব্যাংক কেটে নিবে, কিন্তু অতিরিক্ত যেহেতু লেখা হয়েছে, পূর্বে সেটা মাইনাস ছিল, এখন প্লাস করতে হবে। প্লাস করলে আমরা কি করব, 600 টাকা মাইনাস প্লাস করব, কারণ এখানে 600 টাকা 6,600 টাকা টোটাল টাকাই নগদানভুক্তি লেখা হয়েছে, কিন্তু লিখতে হবে মাত্র 6,000 টাকা। কিন্তু সম্পূর্ণ টাকা যেহেতু লিখছে, এখানে 6,000 টাকা থেকে 6,600 টাকা থেকে 6,000 টাকা মাইনাস করলে আদায় খরচ 600 টাকা। এই 600 টাকা আমরা কি করব, বিল আদায় খরচ, বিল আদায় ও বাট্টা খরচ নগদানভুক্তি লেখা হয়নি। অথবা আমরা এইভাবে লিখতে পারি, বিল আদায় খরচ কত টাকা, 5 নম্বর, এটা লেনদেন নম্বর কত, 5। বিল আদায় খরচ নগদানভুক্তি লেখা হয়নি। $600 টাকা। তারপরে আসি কত নম্বর, 6 নম্বর লেনদেন। ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা, আর ব্যাংক ধার্য করলো 1,000 টাকা। তাহলে যেটা ধার্য করেছে, সুদ মঞ্জুর করেছে, যেটা পূর্বে ছিল সেটা প্লাস, এখন মাইনাস হবে। আর যেটা ব্যাংক চার্জ করেছে বা ধার্য করেছে, এটা পূর্বে মাইনাস ছিল, এখন প্লাস করতে হবে। তাহলে লিখবো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা হচ্ছে 6 নম্বর লেনদেন। ধার্যকৃত চার্জ 1,000 টাকা, এটাও 6 নম্বর। শিক্ষার্থী কিন্তু একটু মনোযোগ দিলে কিন্তু অঙ্কগুলো তোমাদের প্রথমে একটু সমস্যা হবে, আমি জানি, কেননা লেনদেনগুলো যারা বুঝতে পারো না, ব্যাংক সম্পর্কিত লেনদেন, ব্যাংক সমন্বয় বিবরণীতে শুধু ব্যাংক সম্পর্কিত লেনদেনই আসবে, সেটা আমরা জানি, আলোচনা হয়েছে। এবার আসি 7 নম্বর, একজন পাওনাদারকে 6,000 টাকার একটি বিল পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি। একজন পাওনাদারকে 6,000 টাকার একটি বিল পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি। কত টাকা, কত নম্বর লেনদেন সেটা, 6 নম্বর। 6 নম্বর না 7 নম্বর, 7 নম্বর লেনদেন। পাওনাদারকে পরিশোধ করা হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি। এটা আমি তোমাদের কাছে ক্লাসে অনেকবার বলেছি, চেক ইস্যু করা, চেক কাটা অথবা কাউকে পরিশোধ করা, এই লেনদেনগুলো একই অর্থে ব্যবহার করা হয়। এখানে ইস্যু না করে কি বলেছে, পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা পূর্বে সেটা কি করেছিলাম, পূর্বে সেটা মাইনাস করেছিলাম, কিন্তু এখন সেটা কি করতে হবে, প্লাস করে দিতে হবে। দেখো স্পষ্ট আমরা লেনদেনটা বলছে, পাওনাদারকে 7 নম্বর লেনদেন, একজন পাওনাদারকে 6,000 টাকার একটি বিল পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি। তাহলে আমরা লিখবো ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, এটা হচ্ছে 7 নম্বর লেনদেন। ব্যাংক কর্তৃক
পাওনাদারের আরেকটা বিকল্প নাম হচ্ছে প্রদেয় হিসাব। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ নগদান বইতে লেখা হয়নি অথবা নগদানভুক্ত হয়নি ৬,০০০ টাকা। বুঝতে পেরেছ নিশ্চয়ই। তারপরে আসি আমরা ৮ নাম্বার লেনদেন। ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি। এই লভ্যাংশ ব্যাংক আমার বিপরীতে অ্যাকাউন্টের বিপরীতে আদায় করে দিয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। পূর্বে সেটা প্লাস ছিল, এখন সেটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। এটা হচ্ছে লভ্যাংশ আদায় $৬,৬০০ টাকা। শিক্ষার্থীবৃন্দ, আর কোনো লেনদেন আমাদের নেই। মনোযোগ সহকারে লেনদেনগুলো পরে প্লাস মাইনাসে লিখতে হবে, তারপর অঙ্কে আসতে হবে। যদি আমরা লেনদেন পরে লিখতে ভুল করে ফেলি তাহলে কিন্তু অঙ্কটা পরিপূর্ণ নম্বরটা আমরা পাবো না। সেই জন্য সতর্ক থাকতে হবে। এবার যোগ করব। দেখো ৩ ৩ ৬, ৬ ১ ৭, ৭ ৬ ১৩, ১৩,৬০০ টাকা। এখানে কত টাকা হবে? ১৩,৬০০ টাকা। যোগ করলে কত হবে? ৬ ৪ ১০ ০ ০ ৪ ৮, ৫৮,০০০ টাকা। কত টাকা হলো এখানে? ৪৪ আর ১৩ ৫৭, ৫৮,০০০ টাকা। আর এখানে কত হয় দেখো? ১২ ১২ ৬ ১৮, ১৯,০০০ টাকা। ১৯,০০০ টাকা মাইনাস করলে কত হবে? ৩ ০, তারপরে ৮ ৯, হাতের এলো ১, ৩৯,০০০ টাকা। এটাকে কি লিখবো? যেহেতু উপরে শিরোনামটা দেওয়া ছিল ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা এখানে লিখব নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা করবে। তারপরে প্রত্যেকটা লেনদেন কিভাবে যোগ বিয়োগে দিয়েছি আমরা ফরম্যাট অনুযায়ী, যারা ফরম্যাটটা পড়েছো এবং লেনদেনের আলোচনা ক্লাসটাও শুনেছো তাদের জন্য কিন্তু খুব সহজেই অঙ্কটা করতে পারবে। প্রত্যেকটা লেনদেন নিয়ে আমি আলোচনা করেছি, ব্যাংক সম্পর্কিত লেনদেন কীভাবে প্রশ্নে থাকে। সেই জন্য তোমরা অঙ্কটা করবে, করার পাশাপাশি এরপরে যদি সমস্যা হয় প্রত্যেকটা লেনদেনের বিপরীতে মার্ক করে রাখবে। যেটা বুঝতে সমস্যা হয় সেটা আবার আমাকে লাইভ ক্লাসে প্রশ্ন করবে। অঙ্কটা তোমরা করবে, করার পর আবার আমাকে লাইভ ক্লাসে প্রশ্ন করবে, সেখান থেকে আবার আমি প্রয়োজনীয় সমাধান দেব। এবার আসি গ নম্বরে। দেখো গ নম্বরটা তোমরা নিজেরা করতে পারবে। গ নম্বরটা কী বলেছি দেখো? নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখানে আমরা ধরেছি কি? পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, কিন্তু আমাকে লিখতে হবে গ নম্বরে গিয়ে কী লিখতে হবে? এটা হচ্ছে খ নম্বর। এখন যেটা করেছি এটা হচ্ছে খ নম্বরটা, কেমন? আর গ নম্বরটা যখন করব এখানে লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, কেমন? নগদান বই ব্যাংক জমার উদ্বৃত্ত লিখবো ৩৫,০০০ টাকা। ৩৫,০০০ টাকা কত টাকা? ৩৫,০০০ টাকা, রাইট। এখানে লিখবো ৩৫,০০০ টাকা। তারপর যে কাজটা করব ঠিক একইভাবে যোগ এবং বিয়োগ দিব, দিয়ে যে কাজটা করতে হবে এই লেনদেনগুলো দিয়ে কিন্তু আমরা কী করবো? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। আমরা খ নম্বরে আবার বলতে মনোযোগ দিয়ে শোনো। খ নম্বরে করেছি পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আর গ নম্বরে বলতেছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে পাস বই মোতাবেকের মধ্যে যে লেনদেনগুলো আমরা এখানে ১ ২ ৩ ৪ ৫ এই ৫টা লেনদেন যোগ করেছি কোন বই মোতাবেক? পাস বই মোতাবেক। আবার বিয়োগ করেছি ১ ২ ৩, এই ৩টা লেনদেন পাস বই মোতাবেক কী করেছি? বিয়োগ করেছি। ৫টা লেনদেন যোগ করেছি, ৩টা লেনদেন বিয়োগ করেছি। এখন তোমাদের বিষয়টা হচ্ছে আমরা যখন এই অঙ্কটাই আবার করব সেখানে নগদান বই দিয়ে করব। কি লিখবো এখানে? নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা লিখবো। লিখে এই যে এখানে যুগের আইটেমগুলো লিখছি, কয়টা? ৫টা লেনদেন লিখছি। এই যুগের সবগুলো লেনদেন করব বিয়োগ, আর বিয়োগের সবগুলো ৩টা লেনদেন দিব কোথায়? যুগের মধ্যে। অর্থাৎ যুগের মধ্যে দিব এই ৩টা লেনদেন, বিয়োগের মধ্যে দিব ওই ৫টা লেনদেন। করে পার্থক্য করলে, যোগ বিয়োগ করলে আমরা এর সমন্বয় একটা পেয়ে যাব।
আশা করি বুঝতে পেরেছো। নগদান বইয়ের মধ্যে ব্যাংক জমার উদ্বৃত্ত লিখবো কত, 35,000 টাকা। 35,000 টাকা লিখে এখানে যুগের যে লেনদেন দিয়েছি 5টা, এই 5টা লেনদেন করব বিয়োগ, আর বিয়োগের যে 3টা লেনদেন দিয়েছি এই 3টা লেনদেন করব যোগ। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে প্রয়োজনে আমাকে আবারও বলবে, আমি সেখান থেকে সমাধান দিব। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।